ছিলেন র্যাব সদস্য। অভিযোগ ওঠে অনিয়মের, আর সেই অনিয়মের জেরেই হারান চাকরি। কিন্তু হারায়নি ক্ষমতা আর প্রভাব। হঠাৎ করে একদিন হয়ে ওঠেন আইনজীবী, শুরু করেন মামলার ফাঁদে ফেলে সাধারণ মানুষকে হয়রানি। নিজের শ্বশুর, আত্মীয় স্বজন, গ্রামের সাধারণ মানুষ, এমনকি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও তার মামলার হয়রানি থেকে বাদ যায়নি। যেই তার বিরুদ্ধে গিয়েছে তার বিরুদ্ধেই ঠুকে দিয়েছেন মামলা। তিনি জাকির হোসেন, জামালপুর জেলার মেলান্দহ উপজেলার একজন বাসিন্দা। ক্ষমতা আর প্রভাব প্রতিপত্তি দিয়ে একটি সাধারণ গ্রামকে অশান্ত করেছেন, পরিণত করেছেন ভয়ের রাজ্যে। জাকির হোসেন আইনের অপব্যবহারকারীর এক চিরচেনা নাম, কিন্তু তার ক্ষমতার অপব্যবহারের গল্পটাও অনেক আগের। তার শ্বশুরও রেহাই পায়নি নির্যাতনের হাত থেকে। আইনজীবীর পোশাকেও নতুন করে চালাচ্ছেন দমন পীড়ন। জাকিরের আমলনামা বেশ দীর্ঘ। সরেজমিনে অনুসন্ধানে টিম তালাশের যাত্রা এবার জামালপুরের মেলান্দাহ উপজেলায়। উপজেলা শহরের সার ব্যবসায়ী মোহাম্মদ আব্দুর রহিম। আমাদের অনুসন্ধান শুরু করতে চাই এই ব্যবসায়ীকে দিয়েই। এক দশক আগের কথা। জাকির হোসেন তখন র্যাবের কর্মকর্তা। সেই সময় পারিবারিক প্রেম ঘটিত এক মামলায় আসামি করা হয় ব্যবসায়ী আব্দুর রহিমকে। সেই মামলায় আগাম জামিন নিতে ঢাকায় আসেন আব্দুর রহিম। তখনই হাইকোর্ট এলাকা থেকে র্যাব পরিচয়ে আব্দুর রহিমকে তুলে নেন জাকির হোসেন, এমন অভিযোগ করেন আব্দুর রহিম। আমি হাইকোর্টে থাকা অবস্থায় একটা ফোন আসলো। তখন আমি সরল বিশ্বাসে বললাম যে আমাদের শ্রমিক নেতা মোকাদ্দেম ভাইয়ের অফিসে আসো। এই সময় ওনারা ঢুকছে, এই র্যাবের জাকির সহ এবং তার সহকর্মী আরো 4-5 জন। এক হাতে জাকির দোষ, আর এক হাতে ওর সহকর্মী ছিল, আরেকজনের দোষ। শুধু তুলে নিয়ে ক্ষান্ত হয়নি জাকির, ভয় দেখান ক্রস ফায়ারেরও। রহিমের অভিযোগ, কালো কাপড় ও চোখ মুখ বেঁধে ঘুরিয়েছিলেন বিভিন্ন জায়গায়। গাড়ির মধ্যে তোলা আর চোখ বাঁধা একসাথে করছে। গাড়ি ছাড়ার পরেই ওরা বিভিন্ন ভয়ভীতি এবং প্রথমত আমাকে পিস্তল ঠেকাই দিল। এক পর্যায়ে বলে ফেলালো যে যদি তুই মিথ্যার আশ্রয় নেস তাকে তোকে ক্রস ফায়ার দেওয়া হবে। পরে ঢাকার মোহাম্মদপুর থানায় একটি ভুয়া মামলা দিয়ে তাকে পাঠানো হয় জেল হাজতে। 54 ধারা মামলা দিয়ে আমাকে পুরো দিন মোহাম্মদপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসাররা আমাকে লয়ার করে চালান দিচ্ছে। আমি প্রায় দীর্ঘ 1 মাস কেন্দ্রীয় কারাগারে কারাভোগ করেছি। জাকির এতটাই বেপরোয়া ছিলেন যেন তার রোশনাল থেকে নিজ স্ত্রী ও শ্বশুরও রক্ষা পায়নি। এই ঘটনা জানে পুরো এলাকা জুড়ে। ওনার সাবেক শ্বশুর ব্যাংকার এই ঢাকায় মামলা করছে, মানে 3-4টে মামলা করছে। এরা তো আসলে তো মামলাবাজ, এরা প্রকৃত মামলাবাজ। ও চাকরি ডিসমিস হওয়ার পরে আবার এই ওকালতি সনদ নিছে। চাকরি কিন্তু ওর ওই সাবেক বউ এবং সাবেক শ্বশুরের মামলায় কিন্তু ওর চাকরি ডিসমিস হয়ে গেছে। র্যাব কর্মকর্তার ক্ষমতার অপব্যবহারের সত্যতা যাচাইয়ে এবার গন্তব্য মেলান্দাহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নে। স্থানীয়রা জানান, জাকির হোসেন শুধুই স্ত্রীকে নির্যাতন করেননি, আইনের অপব্যবহার করে তার সাবেক শ্বশুরকেও 8টি মামলা দিয়েছেন। জাকির হোসেন এখন মস্ত বড় আইনজীবী। তার প্রভাব পুরো এলাকা জুড়ে। এর ভয়াবহতা এতটাই বেশি যে শেষ রক্ষা পর্যন্ত হয়নি ভূমিহীন পরিবারের। হামলা ভাঙচুরের পর এক পরিবারকে উচ্ছেদ, তারপর আবার গায়েবী মামলা। জামালপুরের মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সি নাংলা এলাকায় পুকুর ঘেঁষে ঘর ছিল একটি পরিবারের। 2024 সালের 7 ডিসেম্বর রাত 12টার দিকে হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত হয় আব্দুর রশিদ। আতঙ্ক সৃষ্টি করতে ককটেলের বিস্ফোরণ, ভাঙচুর, লুটপাট ও আসবাবপত্র তছনছ করে পুকুরে ভাসিয়ে দেয়া হয়। সেই ঘটনার সংবাদ দেশের গণমাধ্যমেও ফলাও করে প্রচার করা হয়। ঘটনার পর ঘর হারা চায়না বেগমের পরিবারের আশ্রয় হয়েছে মেলান্দহ উপজেলার ভাড়া বাসায়। জানান, এখনো আতঙ্কে রয়েছে তার পরিবার। এই রশিদ, তোমার নাকি একটা কাগজ আছে, কাগজটা নিতে উঠো। উঠার পরে দেখা যায় সন্ত্রাসী বাহিনী আমার ঘরের দরজার সামনে এই
বুক করে বয়ে রয়েছে। দরজা দিয়ে মনে করেন অনেকগুলা দেগার মারছে, ছুরি মারছে, মারার পরে আমার স্বামীর হাতে লাগছে। আমার স্বামীরে নিয়ে আমরা হাসপাতালে চলে গেছি। আমরা মনে করেন হাসপাতালে রোদ দেখো যাওয়ার পাইনি। হ্যাঁ মনে করেন বাড়ি ঘর সবকিছু লুটপাট করে নিয়ে আমাদের পরনে 1 টাকা বড় দিল না। ভুক্তভোগী পরিবারের দাবি, এই ঘটনার সাথে জাকির হোসেনের লোকজন সরাসরি জড়িত। জাকি কুশিয়ার বাগে পাও ধরছি, হাত ধরছি, কিচ্ছু মারলো না। না তোমার জমি দিব না, তোমরা ভূমিহীন, তোমরা ইন্ধনে যাওগা। জাকির বিষয়ে আমি চাই বাবা। ঘটনার সময় মারাত্মকভাবে আহত হন স্বামী আব্দুর রশিদ। জাকির আমার অনেক ক্ষতি করছে। আমি জাকিরের বিচারটা চাই। আমার হাতে যে কূপটা মারছে, আমি তার বিচার চাই। নিজেরা হামলার শিকার, আবার তাদের বিরুদ্ধে দেয়া হয় একের পর এক মামলা, আসামি করা হয় ভুক্তভোগী পরিবারের সদস্যদের। এমন একটি মামলার নেপথ্যের গল্প শুনতে আমাদের গন্তব্য গাজীপুরের সালনা এলাকায়। তাদের বিরুদ্ধে দেয়া হয় চুরির মামলা। ঘটনাস্থল হিসেবে দেখানো হয় দক্ষিণ সালনার মোল্লাপাড়া রেল ক্রসিং এলাকায় একটি বাড়িতে। সেখানে মামলার বাদী হিসেবে দেখানো হয় এলিন সুমন নামের এক ব্যক্তিকে। আমরা খুঁজতে খুঁজতে ঘটনাস্থলে যখন হাজির হয়েছি, তখনই বাড়ির মালিক আমাদের সামনে হাজির। আমার এই ঘরটার মধ্যে যদি একটা জিনিস চুরি হয়, তাহলে তো ভাড়া দিয়ে তো মালিক পক্ষে আগে জানাবে, ঠিক আছে না? আমার তো কোনো কিছু জানে না, সম্পূর্ণ একটা বানোয়ার। উনিও বুঝছে জিনিসটা যে আসলে একটা বানোয়ার, একটা মামলা। চুরির বিষয়ে বাড়ির মালিক জানান, এমন কোনো ঘটনাই তার বাড়িতে ঘটেনি। বাড়ির একটা জায়গা লইয়া মানে বিরোধ ছিল, ওই কারণে মামলা দিয়ে যাতে ওই লোকের মানে জেলা আটকাইয়া যাতে ওই জায়গাটাও দখল করতে পারে, এই একটা প্ল্যান ছিল। মামলায় যাকে আসামি করা হয়েছে তিনি দাবি করেন জীবনে কখনো তিনি গাজীপুরে যায়নি। সাক্ষী বানাইছে, সাক্ষীরও চিনি না, ও জায়গা যায়নি কোনো দিন। এই মামলার তদন্ত করছে পুলিশ, তারাও পায়নি এর কোনো সত্যতা। এই ঘটনা যে শুধুমাত্র চায়না বেগমের সাথে ঘটেছে তা কিন্তু নয়। জাকির হোসেনের মামলার হাত থেকে রেহাই পায়নি তার আপন ভাগিনাও। শুধু তাই নয়, জাকির হোসেন মামলা করার আগেই নাকি টাকা দাবি করেন। টাকা দিতে না পারলেই তার নামে ঠুকে দেন মামলা। নজরুল ইসলাম গ্রিন বায়োটেকনোলজি প্রজেক্টের ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। হঠাৎ কি এমন হলো তার উপর এমন হামলার ঘটনা ঘটল? নজরুল ইসলাম দাবি করেন গত কয়েক বছর ধরে বায়োজিনের মালিকের কাছে 30 লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল জাকির ও তার লোকজনেরা। সেই থেকে ঘটনার সূত্রপাত। জাকির সে বলছে যে তুই যদি এখানে চাকরি করতে চাস আর এই জায়গায় এই প্রতিষ্ঠান যদি তুই চালাইতে চাস, তোর যে সিইও আছে, তোর যে মালিক আছে যিনি, তাকে বলিস যদি 30 লাখ টাকা দেয় তাহলে এটা চালাইতে পারবে, তা না হলে তোদের নামে মিথ্যা মামলা এবং কি বিভিন্ন ধরনের হয়রানিমূলক যা কাজ করা দরকার তা করব। বর্তমানে তিনি ও তার পরিবার এই ঘটনার পর থেকে আতঙ্কে দিন পার করছে। নজরুলের উপর হামলার ঘটনায় তিনি একটি মামলাও দায়ের করেছেন। এখানে জাকি ছিল, এনামুল ছিল, তার সোহেল ছিল, আমিনুর ছিল, তারপর সালাম ছিল, জাম্বো নামে একটা ছেলে আছে, হে ছিল। মানে এরা সবাই মিলে আমি বাড়ির দিকে যাচ্ছি, এই সময় আমাকে ওই জায়গায় আটকাইছে। আটকায় আমার মানে কাপড় চোপড় খুলে আমাকে বলতেছে যে মাইরা পিটে মেরে ফেলায় আনে। জাকির হোসেনের এমন বেপরোয়া কর্মকাণ্ডে আতঙ্কিত তার আপন বড় বোনও। অভিযোগ করেন পুরো পরিবারই ভাই জাকিরের ভয়ে রয়েছে। জাকিরের ওর শাস্তি হওয়ার দরকার। এরা অপরাধ করতেছে, হুমকি দিতে আছে ছেলেরে, মানে সঙ্গে সিকিউরিটি আসে, হেঁটে সহ্য মারবো ধরে। জাকিরকে নিয়ে যখন আমাদের অনুসন্ধান চলছে, ঠিক তখনই 2 ভুক্তভোগী হাজির হলেন তালাশ টিমের কাছে। জানালেন ভয়ঙ্কর এক ব্ল্যাকমেইলের ঘটনা, যার শিকার তারা নিজে। জাকিরে বলতেছে যে টিয়া দে 2 জনে 4 লাখ, নাহলে মামলা মতো করে যাবি। 2 জনে টাকা নিল, নিয়ে আরে টিয়া চাইলো, টিয়া দিলাম না, না কইলো যে তাহলে মামলা হবো। তাদের অভিযোগ চুরির মামলায় কৌশলে তাদের নাম ঢুকিয়ে দেন জাকির, খাটান জেলও, অথচ মূল অভিযুক্তদেরই কিছুই হয়নি। মামলা আমাদের কেসে আসামি হলো 6 জন। 1 নম্বর আসামি শুনু ধরলো না, আমার আর ওই বেটারে ধরলো 2 জনের। শান্ত এলাকা অশান্ত, মামলা হামলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবারে মামলার মূল হাতিয়ার হচ্ছে কবরস্থান। তবে গ্রামের কিছু লোক দাবি করছে তাদের কেনা সম্পত্তিতেই কিছু লোক জোর করে কবর দিয়ে দিচ্ছে। তারা অবশ্য জাকিরের লোক হিসেবেই পরিচিত। আবার অন্য একটি পক্ষ দাবি করছে এটি আসলে কবরস্থানেরই জায়গা। কোনটি সত্য, চলুন জেনে আসি মূল রহস্য।
মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের মুন্সি নাংলা গ্রামের এই কবরস্থান ঘিরে গ্রামের মানুষের মধ্যে দ্বন্দ্ব। ভিডিওতে দেখা যাচ্ছে দেয়াল নির্মাণের কাজের নেতৃত্ব দিচ্ছেন জাকির হোসেন সহ আরও কয়েকজন, আর এই জমির মালিক চায়না বেগম সেই কাজে বাধা দিচ্ছেন। অনেকটা জোরপূর্বক দেয়াল নির্মাণের কাজ শেষ করেন জাকিরের লোকজন। জমির প্রকৃত মালিক আব্দুর রশিদ দাবি করেন তারা এই জমি ক্রয় করেছেন, কিন্তু জাকির হোসেন সহ তার সহযোগীরা জোরপূর্বক উচ্ছেদ করেছেন। জাকির, মোস্তফা, সালাম জমি কিনছো, ঠিক আছে, সঠিক আছে, তুই জমি কিনছো জানাইছ? আমি কইছি যে না, জমি কিন্তু মানুষ জানাই কিনে কবলা দিয়ে দিবি। আমি কইছি যে কবলা দিই, মানজাতি কবলা দিম, বলে না তো কবলা জানাবো, কবলা না দিলে তখন আমি 10-12টা মামলা হবো। এই জমিতে যে পরিবারের স্বজনদের কবর দিয়েছেন তাদের বক্তব্য শুনতে সেই বাড়িতে আমরা জানতে চাই প্রকৃত কারণ কি। কাজে তোর আগে আসিল না, ওরা কাজে বাজে কাজে গুরুস্থানে ওরা গড়াইছে। মানে মনে করেন 3:30টার সময় নাস্তা মাটি দিছে, আইনার একটা মহিলার ইনু মাটি দিছে। অথচ আরও একজন জমির মালিক দাবি করেন তার কেনা সম্পত্তিতে জোরপূর্বক কবর দিয়ে দখলের চেষ্টা করছেন। জমি না লাগাচ্ছ না, জমি আমি কিনে নিছি, জমি নিতে আমি যেমন ঘর তুলবার সে বাধা দেয়, আমাকে দিব না জমিন। ওই জাগিরে কইতেছে কল আমি ফার্ম দিব, তুমি এই জমিনে তুমি যাইতে পারবা না। যাদের জমিতে এমন ঘটনা ঘটেছে তাদের দুটি দলিল আমাদের হাতে আসে, যেখানে স্পষ্ট লেখা রয়েছে কার কাছ থেকে জমি কিনেছে, জমির প্রকৃত মালিক আবার কে। আমাদের বসতবাড়ির সামনে 16 শতাংশ জমির 12 শতাংশ জমির মধ্যে 5 শতাংশ হাবিজুর রহমানের কাছে বিক্রি করেছি। তবে এর শেষ চান জাকিরের লোকজন, অবসান চান এসব কাদা ছোড়াছুরির। কম অস্ত্র ধরছে, দেশি অস্ত্র ধরছি, ধরে আমার ছেলেকে আর আমাকে 1 নম্বর 2 নম্বর আসামি দিয়ে লাইছে। তাহলে এই গুরুস্থানটা নিয়ে এত পারাবারি করে, এত নারাই করে অহস্য রাখি, যেভাবে হোক এটা শান্তশিষ্ট হয়ে মিলমুষ হয়ে ওরা থাক, যেটা থাক, আমরা ওর ছায়ের তলে দাঁড়ায় থাকি। মুখে অবসান চাইলেও বাস্তবতা ভিন্ন। সংবাদ সংগ্রহ করে ঢাকায় ফিরে আসার আগেই তালাশের সাংবাদিকদের বিরুদ্ধে 20,000 টাকা চাঁদা দাবির অভিযোগ করে বসলেন আব্দুল আওয়াল নামের এক ব্যক্তি। চলুন এবার এই আব্দুল আওয়ালের সাথে পরিচয় হয়ে আসি। গ্রামের মানুষের হামলা আর মামলার ঘটনায় জাকির হোসেন এক অদৃশ্য আতঙ্ক। তার হয়ে সকল কাজ সারেন আব্দুল আওয়াল নামের এক ব্যক্তি, তিনি 3টি মামলার বাদী। আমরা তার সাথে কথা বলতে চাই। তার বাড়িতে গেলে জানিয়ে দেওয়া হয় তিনি নাকি বাড়িতে নেই। ক্যামেরার সামনে হাজির হলেন তার ছেলে আমিনুল ইসলাম। আব্বা করছে 3টা, ওনার আব্বা তো পার্সোনালি কোনো মামলা করে না, এটা তো গুরুস্থানের মামলা। টিম তালাশ অনুসন্ধানে ব্যস্ত জামালপুরের। ঠিক তখনই 5 অক্টোবর তালাশ টিমের বিরুদ্ধে ঢাকায় চলে গেছে চাঁদাবাজির অভিযোগ। টিম তালাশ নাকি ওই আব্দুল আওয়ালের কাছে 20,000 টাকা চাঁদা দাবি করেছেন। সত্যিই কি তালাশের কেউ কারো কাছে টাকা দাবি করেছে? সেই ঘটনার সময় উপস্থিত একই গ্রামের ছেলে আমিনুল ইসলামের সাথে কথা বলি আমরা। আমাদের টিমের কোনো কেউ বা আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে কি কোনো ধরনের টাকা পয়সা চাওয়া হয়েছিল? না, আমি যখন ছিলাম ওই সময় কিছু এগুলা শুনি নাই। এতেই পরিষ্কার সাধারণ মানুষকে কি পরিমাণ হয়রানি করছে এই জাকির হোসেন সহ তার লোকজন। এর ঠিক 2 দিন পর অর্থাৎ 7 অক্টোবর 2025 আবারও লিগ্যাল নোটিশ ইস্যু করে আব্দুল আওয়াল নামের একই ব্যক্তি। তালাশের অনুসন্ধান প্রচার করার আগেই হয়রানি শুরু করেছে এই জাকির। তালাশ টিম জামালপুর থেকে ঢাকায় ফিরে যে চিঠি তারা ইস্যু করেছে সেই চিঠিতে যে নম্বর দেওয়া হয়েছে সেই নম্বরে যোগাযোগ করে। ফোন ধরে বললেন তিনি জান্নাতুল হুমায়রা জেমি। এই জেমি জাকিরের ভাতিজি নামে পরিচিত। আমরা তাকেও আমন্ত্রণ জানাই তিনি যেন ক্যামেরার সামনে কথা বলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও আসলেন না। আপনি এই বিষয়টার জন্য যিনি আব্দুল আউয়াল ওনার ইন্টারভিউটা আমাদের তাহলে বা ওনার সরাসরি অভিযোগ যদি থাকে উনি অফিসে এসে করতে পারে, আমরা ওয়েলকাম করছি। আচ্ছা, ওনার ইন্টারভিউ, আচ্ছা ঠিক আছে, আমি ওনাকে নিয়ে আপনাদের অফিসে যাব। কখন আপনারা সময় দিতে পারবেন? দেখি কাল বা পরশু। এই জেমি অনুসন্ধানকে ভিন্ন পথে নেয়ার জন্য উদ্দেশ্যমূলকভাবে একজন তৃতীয় লিঙ্গের মানুষকে হাজির করেন মিথ্যে বলার জন্য। এই তৃতীয় লিঙ্গের মানুষটিও জিম্মি জাকিরের কাছে, তার কাঁধেও ঝুলছে জাকির চক্রের মামলা। এই যেটা আমার জমির মাঝে ও দীর্ঘ আপনার ওই ভিতরে ওয়াল আছে, ওয়াল পর্যন্ত। তিনি মামলার কথা বললেও দালিলিক কোনো প্রমাণ
দিতে পারেননি। কোনো ডকুমেন্টস আপনার কাছে নাই? হ্যাঁ আছে, আমার হ্যাঁ ডাক নাম্বার আছে। ডাক নাম্বার কত? ডাক হলো কত, মানে আমার ডাক নাম্বারটা আমার দলিলে লেখা আছে, মনে নাই। জাকির এতটাই ক্ষমতাবান ছিলেন, তার কুটচালের হাত থেকে রক্ষা পায়নি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। তাকে নিয়ে যেই তদন্তে নেমেছে তার বিরুদ্ধেই দিয়েছেন বিস্তর অভিযোগ, করেছেন মানহানির মামলা পর্যন্ত। জাকিরের ক্ষমতার অপব্যবহার নিয়ে ফিরছি 4 মিনিট পর। জামালপুরের মেলান্দাহ উপজেলায় জাকিরের অপকর্মের জন্য যারাই তদন্তে গিয়েছেন তাদের সকলকে নাস্তানাবুদ হতে হয়েছে। বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে মিথ্যা অভিযোগ। জাকিরের হয়রানির হাত থেকে রেহাই পায়নি স্বয়ং জেলার পুলিশ প্রধানও। গ্রিন বায়োটেকনোলজি মানহীন প্রসাধনী তৈরি করেন এমন অভিযোগ এনে লিখিত চিঠি দেয় জাতীয় ভোক্তা অধিকারে। জাতীয় ভোক্তা অধিকার সেই অভিযোগ আমলে নিয়ে যাচাই বাছাই করে তা মিথ্যা বলে বাতিল করে দেয়। পুলিশ সদর দপ্তরেও বানোয়াট অভিযোগ পাঠানো হয়েছিল মেলান্দ সহ জামালপুরের একাধিক পুলিশ সদস্যদের বিরুদ্ধে। এসব বিষয়ে মেলান্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মিথ্যা অভিযোগ দিয়ে তদন্ত কাজে বাধা দেওয়ার সুযোগ নেই। আদালতের নির্দেশক্রমে প্রতিবেদন দেওয়াতে যে আমাদের সাব ইন্সপেক্টর যারা আয়ো ছিলেন তাদের বিরুদ্ধে আসলে জাকির সাহেবের পক্ষের আওয়াল সাহেব নামে একজন ব্যক্তি, উনি আসলে অভিযোগ করেছেন। ওনাদের কোনো এগেনস্টে কোনো বিষয় আসলে ঠিক আছে ইনভেস্টিগেট করলে সেটা সত্য হলেও ওনারা আমাদের বিরুদ্ধে আসলে অভিযোগ দিচ্ছে। জাকিরের মামলার হয়রানি থেকে বাদ যায়নি আপন ভাইও। তার বিরুদ্ধে রাজধানী ঢাকা ও জামালপুরে একাধিক মামলা দায়ের করা হয়েছে, যার অধিকাংশই হয়রানিমূলক। বায়োজিন কোম্পানির ম্যানেজার জানান, একাধিক মিথ্যা মামলায় পরিবারকেও ছাড় দিচ্ছেন না জাকির। শেখ মোহাম্মদ জাকির হোসেন সে তার বাড়াটিয়া বাদী দিয়ে আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন এমপ্লয়ীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা করে আসতেছে। সে দেশের বিভিন্ন লোকেশনে প্রায় 7টা মামলা করেছেন। এসব অভিযোগ নিয়ে আমরা কথা বলতে চাই জামালপুর জেলার পুলিশ সুপারের সাথে। তবে যে মামলাগুলোর কথা আপনি বললেন এর 99% মামলাই কোর্টে করে। কোর্টে সে মিথ্যাভাবে বা এইভাবে কোনোভাবে কোনো তথ্য সাজিয়ে কোর্টে গিয়ে আসলে এই ধরনের একটা এজাহার করে দেয়। আমার জানা আছে আমি আসার পরে তাদের মধ্যে ঝামেলা হওয়ার পর তখন সে পুলিশ সুপার, ওসি, ইভেন কি আমাদের এডিশনাল এসপি আলফা 3 যখন ছিলেন সোহেল, তার নামেও সে অভিযোগ করে। তিনি জানান, জাকির গ্রামের বিভিন্ন মানুষকে ক্রমাগত হয়রানি করে যাচ্ছে। এসব বিষয়ে দ্রুতই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকার প্রত্যেকের নামে সে মামলা করে দেয় এবং সে এলাকার 2-1 ওইখানে যে একটা মসজিদের সাধারণ সম্পাদক আছে বা কবরস্থানের, তাকে সে আয়ো হিসেবে, বাদী হিসেবে সে অনেক জায়গায় ব্যবহার করে। সে একটা চক্র মেনটেন করে। জাকির হোসেনের ক্ষমতার উৎস কি, কিভাবে পরিবারকে এবং সাধারণ মানুষদের বিরুদ্ধে একের পর এক হয়রানির মামলা দিচ্ছে? জেলার আইনজীবীদের দাবি, এভাবে গ্রামের মানুষদের একে অপরের বিরুদ্ধে মামলা দিয়ে পুরো গ্রামের মানুষদের নিজের কবজায় নিতে বাধ্য করছে, আর এভাবে আইনের পেশার সুনাম ক্ষুণ্ণ করছে জাকির। 5 আগস্টের ক্ষমতার খুব কাছাকাছি ছিলেন জাকির হোসেন। সাবেক এমপি মন্ত্রীদের ক্ষমতাকে কাজে লাগিয়েছেন। এসব দাপটে তটস্থ ছিল সবাই। জাকিরের এসব হয়রানিমূলক মামলা নিষ্পত্তির দায়িত্বে ছিলেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আমানুল্লাহ আকাশ। এই আইনজীবী জানান, খুব চতুর প্রকৃতির এই জাকির সবসময়ই আইনের অপব্যবহার করেছে, যা আইনজীবীদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে। কোর্টে যেগুলি সরাসরি মামলা হয়েছে সেই মামলাগুলো তারা প্রত্যাহার করে নেবে, কিন্তু মূলত এই জাকিরের সহযোগিতা পাওয়া যায় নাই। এই জমির মালিক কিন্তু জাহিদ হাসানও না, জমির মালিক জাকিরও না। এইখানে জাকির নিজেকে মানে ইনভলভ করে সে এই পরিবেশটাকে ঘোলাটে করার চেষ্টা করতেছে। আরেক আইনজীবী ফজলুল হক দাবি করেন, এসব বিষয়ে আপোষনামায় উভয় পক্ষ একমত হলেও জাকিরের হয়রানি বন্ধ করা যায়নি। সে একটা মামলা করতে করতে সে মামলা বাজে পরিণত হয়েছে। নিজে না পাইলে অপরকে দিয়ে মামলা করা, অপরকে কিছু টাকা টুকা দিয়ে দিল ওই ব্যক্তিকে খারাপ হারাই দেয়। একজন আইনজীবী হয়ে সমাজে প্রভাব বিস্তার করতেছে, এটা কোনোভাবেই ঠিক না। তো যেই জাকিরের বিরুদ্ধে এত অভিযোগ, সেই জাকিরের সাথে আমরা কথা বলতে চাই। কয়েক দফা ফোনে যোগাযোগ করেও সাড়া পাওয়া যায়নি। কথিত রয়েছে তিনি দেশের বাইরে পর্তুগালে রয়েছেন। জাকিরের বিষয়ে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, আইনকে ব্যক্তির স্বার্থে কোনো আইনজীবী ব্যবহার করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
তার পদের ব্যবহার করে যদি সে অন্যায়ভাবে মানুষকে হয়রানি করে সাধারণভাবে, সেটাও বার কাউন্সিল অবশ্যই বিবেচনা নেবে এবং সেটা অবশ্যই পেশাগত অসদাচরণ বলে বিবেচিত হবে। কোনো অসদাচরণ যদি কোনো ব্যক্তির আমরা পাই, তাহলে সনদ বাতিলের ক্ষমতা বাংলাদেশ বার কাউন্সিলের আছে। আইন পেশার আড়ালে তিনি মেতেছেন সাধারণ মানুষকে হয়রানি করার মহা উৎসবে। এই হয়রানির শেষ কোথায়, সেই অপেক্ষায় ভুক্তভোগীরা। আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।